আমরা এখানে মূল আলোচনায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি। আমরা আসলে কি দেখতে পাচ্ছি? এখানে ডান পাশের চিত্রে একটা ভলক্যানো দেখতে পাচ্ছি, যেটাকে আমরা আগ্নেয়গিরি বলি। আর বাম পাশের চিত্রে একটা যৌগের কাঠামো দেখতে পাচ্ছি, যে কাঠামোটা দেখলে আমাদের একটি নির্দিষ্ট যৌগের কথা মনে পড়ে, যেটাকে আমরা বলি বেনজিন। স্যার, বেনজিনের সাথে ভলক্যানোর কি সম্পর্ক? রাইট, বেনজিনের সাথে ভলক্যানোর একটা সম্পর্ক আছে। বেনজিনের প্রাকৃতিক উৎস হিসাবে ভলক্যানোকেই আমরা জানি, যে এখানে যে ভলক্যানিক এরাপশন হয়, অর্থাৎ আগ্নেয়গিরির যে স্বতঃস্ফূর্ত অগ্নুৎপাত ঘটে, এখানে প্রচুর পরিমাণ বেনজিন পাওয়া যায়। সেখান থেকে বেনজিনকে আইসোলেট করা যায়। এই জন্য আমরা এখানে বেনজিনকে নিয়ে এসেছি। তো তাহলে আজকে আমরা প্রথমত বেনজিনকে নিয়ে ডিটেলস, বেনজিনের স্ট্রাকচার, বেনজিন সম্পর্কে ডিটেলস নিয়ে আলোচনা করবো, এবং সেখান থেকে আহ, পরবর্তী অ্যারোমেটিক যৌগ সম্পর্কে ধারণা নিতে চেষ্টা করব। তাহলে আমাদের এখানে আমরা কি কি বিষয় আজকে আলোচনা করব? প্রথমত বেনজিনের গঠন, যেটা বিজ্ঞানী অগাস্ট কেকুল প্রস্তাব করেছিলেন, যেটাকে আমরা কেকুল স্ট্রাকচার বলে থাকি। সেই কেকুল স্ট্রাকচার বা বেনজিনের সেই গঠনটা নিয়ে আলোচনা করব। এরপরে নন বেনজিনয়েড কিছু অ্যারোমেটিক যৌগ আছে, যারা আসলে বেনজিন বা বেনজিনের জাতক নয়, বাট তাদের হাকেল নিয়ম অনুযায়ী তারা অ্যারোমেটিক যৌগ। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অতঃপর অ্যারিথমেটিক অ্যালফেটিক সমন্বিত কাঠামো, একই কাঠামোতে অ্যারোমেটিক কাঠামো আছে, অ্যালফেটিক কাঠামো আছে, এই ধরনের যৌগগুলো নিয়ে আলোচনা করবো, এবং সেই যৌগগুলোর নামকরণ কিভাবে করা হয়। দুই ভাবে করা হয়। আইইউপিএসি পদ্ধতিতে অ্যালোফেটিক যৌগ অংশটাকে প্রধান বিবেচনা করে আলোচনা করা হয়। আরেকটি হচ্ছে অ্যারোমেটিক যৌগের জাতক হিসেবে আলোচনা করা হয়। এরপরে অ্যারাইল মূলক বা অ্যারাইল রেডিকাল থেকে, অর্থাৎ অ্যারোমেটিক যৌগ থেকে যে একযোজী মূলক গুলো পাওয়া যায়, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। দেন অ্যারোমেটিক যৌগের শ্রেণী বিভাগ। এই পর্যন্ত আমাদের আজকের আলোচনা শেষ হবে। দেন পরবর্তী ক্লাসে পরবর্তী আলোচনা হবে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা একটু দেখি বেনজিনের কাঠামো, বেনজিনের কিকুল কাঠামোটা কেমন। এখন আমরা স্বাভাবিকভাবে বেনজিন সম্পর্কে যে ধারণা দিই, যে C6H6, এটাকে আমরা বেনজিন বলি, তাহলে এই ধারণাটি কোথা থেকে আসলো? প্রথমত 6টি কার্বন এবং 6টি হাইড্রোজেন মিলে এর আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর দাঁড়ায় 78। এই 78 আণবিক ভরটি এসেছে বাষ্প ঘনত্ব নির্ণয়ের মাধ্যমে। এটা সরাসরি এক্সপেরিমেন্ট থেকে বাষ্প ঘনত্ব নির্ণয়ের মাধ্যমে আমরা তার আণবিক ভর নির্ণয় করতে পেরেছি, যে এখানে 78 আণবিক ভর বিশিষ্ট একটি গ্যাসীয় পদার্থ হচ্ছে বেনজিন। অতঃপর এখানে যে 6টি কার্বন এবং 6টি হাইড্রোজেন আছে, সেটা NMR বর্ণালীর সাহায্যে আমরা নির্ণয় করেছি। NMR বর্ণালীর সাহায্যে জানা যায় যে এখানে 6টি কার্বন এবং 6টি হাইড্রোজেন আছে। এখন কিছু রাসায়নিক গণনার মাধ্যমে বিজ্ঞানী কেকুল উদ্ধার করলেন যে এখানে 3টি পাই বন্ধন আছে। সেই রাসায়নিক বিক্রিয়াগুলো কি ছিল? সেই রাসায়নিক বিক্রিয়াগুলো ছিল যেমন, বেনজিনের সাথে যদি হাইড্রোজেনকে যুক্ত করা যায়, হাইড্রোজেনকে যুক্ত করা যায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রা ও চাপে, উচ্চ তাপমাত্রা চাপে দেখা যায় যে প্রতিটি বেনজিন অণুর সাথে 3টি করে হাইড্রোজেন যুক্ত হয়। প্রতিটি বেনজিন অণুর সাথে 3টি করে হাইড্রোজেন যুক্ত হয়। যেহেতু এখানে 3 অণু, এই 3 সংখ্যাটাকে উদ্ধার করে হিসাব করা গেছে যে প্রতিটি বেনজিনের মধ্যে 3টি পাই বন্ধন আছে। এখন শুধুমাত্র হাইড্রোজেন যুক্ত করা নাই, বরং পরবর্তীতে আরো কিছু বিক্রিয়া, যেমন হ্যালোজেনের সাথে বিক্রিয়া, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে দেখা গেছে যে একটা বেনজিন 3টি ক্লোরিন অণুর সাথে যুক্ত হতে পারে, করে হেক্সাক্লোরো সাইক্লোহেক্সেন নামক যৌগ গঠন করে। এই সমস্ত বিক্রিয়া বা এই সমস্ত ঘটনা থেকে আমরা বর্ণনা করতে পারি যে বেনজিনের মধ্যে 3টি পাই বন্ধন আছে। পরবর্তীতে কেকুল প্রস্তাব করলেন যে হ্যাঁ, একান্তর দ্বিবন্ধনের মাধ্যমে বেনজিন অণুটি গঠিত। অর্থাৎ এই হচ্ছে আমাদের বেনজিনের স্বাভাবিক স্ট্রাকচার, যার প্রতিটি কার্বনের সাথে একটি করে হাইড্রোজেন যুক্ত আছে।
গত ক্লাসে আমরা এখানে দেখিয়েছিলাম যে এই পাই বন্ধনগুলো এক স্থানে স্থির নয়, বরং সবসময় এগুলা রেজোনেটিং অবস্থায় থাকে বা ঘুরতে থাকে। তো সেই ঘোরার কারণে বেঞ্জিনের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য প্রদর্শন করে, যে এখানে দ্বিবন্ধন থাকলেও স্বাভাবিক অসম্পৃক্ত যৌগের যে পরীক্ষা, অর্থাৎ অ্যালকিনকে যেমন ব্রোমিন পানি সহ বিক্রিয়া ঘটালে সহজেই অ্যালকিন ব্রোমিনের লাল বর্ণকে দূরীভূত করে, বেনজিন এরকম স্বাভাবিক অসম্পৃক্ততার পরীক্ষা প্রদর্শন করে না, বরং বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে। এটার মূল কারণ হচ্ছে বেনজিনের পাই বন্ধনের সঞ্চরণশীলতা, পাই ইলেকট্রনগুলো এক জায়গায় স্থির নয়। তাহলে আমরা নরমাল অ্যালকিনের ক্ষেত্রে বলতে পারি, নরমাল অ্যালকিনের ক্ষেত্রে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটালে এটা ডাইব্রোমো অ্যালকেন গঠন করে, ডাইব্রোমো অ্যালকেন গঠন করে, যা বর্ণহীন। মূল ব্রোমিনটা হচ্ছে লাল বর্ণের, আর ডাইব্রোমো অ্যালকেন যেটা তৈরি হয় সেটা অবশ্যই বর্ণহীন। কিন্তু বেনজিনের সাথে স্বাভাবিক তাপমাত্রার চাপে যদি এভাবে ব্রোমিন পানি যুক্ত করা হয়, তাহলে কোনো বিক্রিয়া হয় না বা কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এক্ষেত্রে একটি প্রশ্ন এসে যায় যে বেনজিনে পাই বন্ধন থাকা সত্ত্বেও অ্যালকিনের ন্যায় অসম্পৃক্ততার পরীক্ষা প্রদর্শন করে না কেন? পাই থাকলেও অ্যালকিন অসম্পৃক্ততা অসম্পৃক্ততা পরীক্ষা দেয় কেন? তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমরা নিজেরা একটু এই মাত্র আমি এটা আলোচনা করে দিলাম। এখন তোমরা এটাকে একটু সমাধান করার চেষ্টা করবে নিজেরা, ঠিক আছে? তাহলে এটা একটা প্রশ্ন হিসাবে লিখে নাও, বেনজিনে পাই বন্ধন থাকলেও অ্যালকিনের ন্যায় অসম্পৃক্ততা পরীক্ষা দেয় না কেন? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি বেনজিনের কেকুল স্ট্রাকচার সম্পর্কে আলোচনা। এখন আমরা একটু পরবর্তী বিষয় একটু দেখি, নন বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ কারা আর বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ কারা, সেই বিষয়টা আমাদের একটু ধারণা থাকা দরকার। আমরা ছোটবেলায় অনেকেই হয়তো শিখেছিলাম যে বেনজিন এবং বেনজিনের জাতককে অ্যারোমেটিক যৌগ বলে, কিন্তু কথাটা সবসময় ঠিক না। যেমন আমরা বেনজিনের স্ট্রাকচার যেভাবে ড্র করি যে এটা হচ্ছে বেনজিন, এখান থেকে নতুন করে যেটা পাওয়া যাবে, যেমন এটা হচ্ছে ওইচ ফেনল। ফেনল একটি অ্যারোমেটিক যৌগ, এটাকে বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ বলা হয়, অর্থাৎ বেনজিনের জাতক। কিন্তু আরো কিছু যৌগ আছে, যেমন এটি একটি যৌগ, এর নাম হচ্ছে পিরিডিন। পিরিডিনও একটি অ্যারোমেটিক যৌগ, যা বেনজিন কিংবা বেনজিনের জাতক নয়, যদিও এখানে বেনজিনের মতো ষড়ভুজাকৃতির চক্র দেখা যাচ্ছে, বাট এই চক্র ষড়ভুজাকৃতির হলেও এখানে একটি নাইট্রোজেন পরমাণু আছে, অর্থাৎ এটার সংকেত দাঁড়ায় C5, C6 না, C5H5N। তাহলে এটা পিরিডিন, এটাও একটি অ্যারোমেটিক যৌগ। আবার দেখো নাইট্রোজেন দিয়ে আরো যৌগ আছে, 5 কার্বন বিশিষ্ট যৌগ আছে, 4 কার্বন বিশিষ্ট যৌগ আছে, এটার নাম হচ্ছে পাইরোল। পাইরোল এটি একটি অ্যারোমেটিক যৌগ। অক্সিজেন দিয়ে আছে, এটা নাম হচ্ছে ফিউরান, এটা একটি অ্যারোমেটিক যৌগ। সালফার দিয়ে যৌগ আছে, এটার নাম হচ্ছে থায়োফিন, এটি একটি অ্যারোমেটিক যৌগ। তাহলে এরকম অনেক যৌগ আছে যারা বেনজিন চক্রধারী নয়, কিন্তু তারা অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যারোমেটিক যৌগ তারা কিভাবে বা কেন, সেই কেন উত্তর যদি আমরা একটু দেখতে চাই, তাহলে
এদের প্রত্যেকের গঠন কাঠামো নিয়ে একটু আলোচনা করতে হবে। প্রথমে আসি পিরিডিনে। পিরিডিনে 3টি পাই বন্ধন আছে, 3টি পাই বন্ধন আছে। তাহলে পাই ইলেকট্রন আছে কতটি? আমরা যদি পাই ইলেকট্রন গণনা করি, তাহলে 3 গুণ 2 সমান 6। এক্ষেত্রে 6টি পাই ইলেকট্রন আছে। তাহলে আমরা যদি হাকেল নিয়মে বসাই যে 4n প্লাস 2 সমান 6, তাহলে n এর মান পাবো আমরা 1। তাহলে অবশ্যই পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, পাইরোলে আসি। পাইরোলে দেখো পাই বন্ধন আছে 2টি, পাই বন্ধন আছে কিন্তু 2টি। আর মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় আছে 1টি। তাহলে এই মিলায় 2টি পাই বন্ধন এবং 1টি মুক্ত জোড় মিলে পাই ইলেকট্রন আছে 6টি। তাহলে সেই হিসাবে এখানে হাকেল রুল স্যাটিসফাই করে। এখন এই ক্ষেত্রে অনেকেরই মাথায় প্রশ্ন আসে যে স্যার, পাইরোলে যেমন নাইট্রোজেনের উপর মুক্ত জোড় ইলেকট্রন আছে, পিরিডিনে কি নাইট্রোজেনের উপর মুক্ত জোড় ইলেকট্রন নাই? হ্যাঁ, পিরিডিনেও নাইট্রোজেনের উপর মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে পিরিডিনের ক্ষেত্রে সঞ্চরণশীল ইলেকট্রন 6টি না হয়ে 8টি তো হতে পারত, 8টি গণনা হলো না কেন? এখন মজার বিষয় হচ্ছে, এই মুক্তজোড় ইলেকট্রনগুলোর মধ্যে যে সমস্ত মুক্তজোড় ইলেকট্রনগুলো সংকরিত অরবিটালে থাকে তারা সঞ্চরণশীল নয়। সংকরিত অরবিটালে থাকা মুক্ত জোড় ইলেকট্রন, সংকরিত অরবিটালে থাকা মুক্ত জোড় ইলেকট্রন সঞ্চরণশীল নয়। কিন্তু অসংকরিত পি অরবিটালে থাকা, অসংকরিত পি অরবিটালে থাকা মুক্তজোড় ইলেকট্রনগুলো সঞ্চরণশীল হয়ে থাকে। এই কথাটুকু আমরা একটু মাথায় রাখবো যে এখন সংকরণটা আমাকে জানতে হবে। তাহলে পিরিডিনের নাইট্রোজেনে sp2 সংকরণ ঘটে থাকে। তাহলে স্বাভাবিক নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1। তাহলে এই যে কয়েকটা ইলেকট্রন আমরা পেলাম, এখানে যখন সংকরণ হয়, তোমরা সংকরণ সম্পর্কে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে শিখেছো, অনার্স ফার্স্ট ইয়ারেও কিছু আলোচনা ছিল। তাহলে এখন তোমরা বিষয়টা পারো। তাহলে 1s2 থেকে যায় 2ψ1 2, 2ψ2 1, 2ψ3 1 এবং 2pz1। তার মানে এখানে একটা এস এবং দুইটা পি, একটা এস এবং দুইটা পি মিলে এখানে sp2 সংকরণ হয়েছে। এই sp2 সংকরণের কারণে এই যে আমরা 4টা অরবিটাল পেলাম, তার মধ্যে প্রথম যে সংকরিত অরবিটালটি, এটি মুক্ত জোড় ইলেকট্রন গঠন করে। পরবর্তী যে দুইটি, এরা দুইটি পার্শ্ববর্তী 2 কার্বনের সাথে সিগমা বন্ধন গঠন করে, আর একটা অসংকৃত অরবিটাল পাই বন্ধন গঠন করে। তো এইটা হচ্ছে অসংকরিত পি অরবিটালে আছে, যার কারণে পাই বন্ধনের ইলেকট্রনটি সঞ্চরণে অংশগ্রহণ করে, কিন্তু সংকরিত অরবিটালে থাকা মুক্তজোড় ইলেকট্রনটি সঞ্চরণে অংশগ্রহণ করে না। এটা গেল পিরিডিনের জন্য। বাট পাইরোলের জন্য কি হচ্ছে? পাইরোলের জন্য এই যে মুক্তজোড় ইলেকট্রনটা দেখাচ্ছি আমরা, এই মুক্তজোড় ইলেকট্রনটাই আছে অসংকরিত পি অরবিটালে। কারণ নাইট্রোজেনের সাথে দেখো কোনো পাই বন্ধন নেই, নাইট্রোজেনের ডানে বামে দুটোই সিগমা বন্ধন, এবং এখানে একটি হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটাও সিগমা বন্ধন, যার কারণে এক্ষেত্রে সংকরণের ধরনটা একটু ভিন্ন হয়। সংকরণের ধরনটা কেমন হয় আমরা একটু দেখি। এটা মুছে দিচ্ছি। এখন আমরা পাইরোলের ক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুতে সংঘটিত সংকরণের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হয়ে থাকে সেটা দেখব। তো নাইট্রোজেনের স্বাভাবিক 1s2, 2s2, 2px1, 2py1 এবং 2pz1। এখন পাইরোলের গঠনের সময় নাইট্রোজেনের 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন 2p অরবিটালে স্থানান্তরিত হয়, যার কারণে ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 2s1, 2px1, 2py1, 2pz2। হ্যাঁ, এই জায়গাটাই হচ্ছে স্পেশাল।
দেখ যখন সংকরণ হয়, sp2 সংকরণ হয়, তখন দাঁড়ায় 1:2, 2 ψ1 1, 2 ψ2 1, 2 ψ3 1 এবং 2pz2। তাহলে দেখো এক্ষেত্রে সংকরণের ধরনটা কিন্তু ভিন্ন, সংকরণের ধরনটা ভিন্ন। এখানে যে সংকরিত তিনটি অরবিটাল পাওয়া গেল, এই তিনটি অরবিটালই সিগমা বন্ধন গঠন করে, দুটি কার্বনের সাথে একটি হাইড্রোজেনের সাথে। আর এই যে অসংকরিত 2pz অরবিটালটি থেকে গেল, এই অরবিটালের ইলেকট্রনগুলো তখন মুক্তজোড় ইলেকট্রন এবং এটা সঞ্চরণশীল অবস্থা প্রাপ্ত হয়, সঞ্চরণশীল মুক্তজোড় এটা। এই কারণে পিরিডিন এবং পাইরোলে নাইট্রোজেন পরমাণু থাকলেও দুটি নাইট্রোজেন পরমাণুর আচরণ দুই রকম। তো পাইরোলের মতো ফিউরানেও অক্সিজেনের উপরে যে মুক্তজোড় ইলেকট্রন থাকে, এখানে আবার পিরিডিন এবং পাইরোলের দুটা সমন্বয় হলে যেরকম হয় সেরকম ঘটনা ঘটে। অর্থাৎ পাইরোলে অক্সিজেনের উপরে যে দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন, তার এক জোড়া আছে সংকরিত অরবিটালে, আর এক জোড়া আছে অসংকরিত অরবিটালে। যার কারণে অসংকরিত অরবিটালের দুইটি গণনা করে, এক্ষেত্রেও পাইরোলেরও পাই ইলেকট্রন গণনা হবে 6টি। তার মানে দুটি পাই বন্ধন থেকে 4টি এবং মুক্তজোড় দুটির মধ্যে থেকে এক জোড়া গণনায় আসবে। এভাবে ফিউরানও একটি অ্যারোমেটিক যৌগ, থায়োফিনও একটি অ্যারোমেটিক যৌগ। এগুলা ছাড়াও আরো কিছু নন বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ আছে, যেমন ইপোক্সাইড ক্যাটায়ন। হ্যাঁ, এটাকে বলা হয় ইপোক্সিক, সরি, সাইক্লোপ্রোপিনয়েড ক্যাটায়ন, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। এটি একটি অ্যারোমেটিক যৌগ, দেখতে একটু অদ্ভুত লাগছে, মাত্র 3টি কার্বন। হ্যাঁ, এটা কিভাবে অ্যারোমেটিক যৌগ হলো? এখানে পাই বন্ধন আছে মাত্র একটি, পাই বন্ধন একটি আছে। তাহলে পাই ইলেকট্রন কয়টি আছে? পাই ইলেকট্রন মাত্র 2টি। এখন আমরা যদি 4n + 2 = 2 বসাই, তাহলে n এর মান আমরা কত পাই? n এর মান পাই 0। হাকেল নিয়মে n এর মানের শর্ত দেওয়া হয়েছিল 0, 1, 2, 3 ইত্যাদি সংখ্যাগুলো। তাহলে এক্ষেত্রে যেহেতু n এর মান 0 স্যাটিসফাই করেছে, তাহলে এটি অবশ্যই অ্যারোমেটিক যৌগ। দ্বিতীয় হচ্ছে, এই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল, তার কি প্রমাণ আছে? দেখো, এই কার্বনে ধনাত্মক চার্জ থাকাতেই কারণ সঞ্চরণটা ইফেক্টিভ হচ্ছে। যদি এখানে ক্যাটায়ন না থাকতো, যদি এমন হতো শুধু সাইক্লোপ্রোপিন হতো, সাইক্লোপ্রোপিন কিন্তু অ্যারোমেটিক যৌগ না, সাইক্লোপ্রোপিন এটা নন অ্যারোমেটিক যৌগ। কারণ ওই চার্জটা এখানে না থাকার কারণে এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা চাইলেও এখান থেকে সঞ্চরণ হয়ে এ পাশে আর আসতে পারে না, আসার মতো জায়গা পায় না। কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে এই ধনাত্মক চার্জ থাকার কারণে এই ইলেকট্রনটা যখন এখানে চলে আসে, সাথে সাথে এই ধনাত্মক চার্জটা প্রশমিত হয়। একটু ডিটেলস করেই দেখা, এখানে পজিটিভ, এখানে সেই আমার পাই বন্ধন, এখান থেকে ইলেকট্রন যখন এইখানে চলে আসবে তখন ধনাত্মক চার্জটা প্রশমিত হবে এবং ধনাত্মক চার্জ প্রশমিত হওয়ার ফলে এইখানে তখন পাই বন্ধনটা তৈরি হবে। আর এই যে ইলেকট্রনটা চলে গেল, চলে যাওয়ার কারণে পেছনের যে কার্বন, এই কার্বনটাতে তখন ধনাত্মক চার্জ তৈরি হবে। দেন এগেন এই ইলেকট্রনটা যখন এখানে চলে আসবে, তখন আবার এই ধনাত্মক চার্জ প্রশমিত হবে, বাট পেছনে এই জায়গাটায় একটা ধনাত্মক চার্জ তৈরি হবে। এই জায়গাটায় নতুন পাই বন্ধন তৈরি হলো এবং এখানে একটা ধনাত্মক চার্জ তৈরি হলো। এর পরের ধাপে যদি আমরা দেখি যে এইটা আবার এখানে চলে আসবে, দেন ঠিক প্রথম কাঠামোর মতো, প্রথম কাঠামোতে যা ছিল সেটাই আবার আমরা ফিরে পাবো।
তার মানে নিচের দিকে পাই বন্ধন রাখছি আর উপরের দিকে আমরা ধনাত্মক চার্জ রাখছি। তার মানে সবসময় ইলেকট্রনগুলো এরকম চলাচলরত অবস্থায় আছে। দেন এটাও তো স্থির না, এখান থেকে আবার যাওয়া শুরু হবে, যে কোনো দিক ডানে বা বামে যে কোনো দিকে যাওয়া শুরু হবে। তার মানে এই স্ট্রাকচার গুলো এইভাবে চলতেই থাকবে। এই যে স্ট্রাকচার গুলো চলতে থাকে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি রেজোনেন্স। আলাদা আলাদা স্থির চিত্রের মাধ্যমে যখন কোনো কাঠামোকে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় রেজোনেন্স। তাহলে আমরা যদি রেজোনেন্স হাইব্রিডটা আঁকতে চাই তাহলে আমরা এখানে দেখব যে কন্টিনিউ ইলেকট্রনগুলো ঘুরছে এবং একটা ধনাত্মক চার্জ সার্বিকভাবে সবসময় রয়ে গেছে। প্রতিটি স্ট্রাকচারকে বলা হয় ক্যানোনিক্যাল স্ট্রাকচার, যেটা গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম। ইন্ডিভিজুয়াল এখানে যে 1 2 3 4টা স্ট্রাকচার রেখেছে, এই চারটা প্রতিটি স্ট্রাকচারকে বলা হয় ক্যানোনিক্যাল স্ট্রাকচার। আর এই যে সামগ্রিকভাবে যে স্ট্রাকচারটা পেলাম এটাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। আমরা কথা বলছিলাম নন বেঞ্জিনের অ্যারোমেটিক যৌগ সম্পর্কে। তাহলে আমরা রেজোনেন্সের মাধ্যমে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়নের বিষয়টা দেখলাম যে কিভাবে সেটি অ্যারোমেটিক যৌগ হিসাবে কাজ করছে। এখন আমরা পরবর্তী আরেকটা বিষয় একটু দেখব, সেটা হচ্ছে অ্যারাইল মূলক কোনটা বা কাকে বলে, কোন জিনিসটাকে আমরা অ্যারাইল মূলক হিসাবে চিহ্নিত করি সেই বিষয়টাকে একটু জেনে নিই। এই বিষয়টাকে আমরা অনেকের সময় ভুল করে ফেলি। যেমন এই যৌগটার নাম বেনজিন, ভালো কথা, কিন্তু এখান থেকে একটি হাইড্রোজেনকে কমিয়ে নিই, এটা তো C6H6 আছে, যদি C6H5 করি একটি হাইড্রোজেনকে কমিয়ে নিই তাহলে যে একযোজী মূলক পাওয়া যায় যেটার একটি বন্ধন খালি থাকে, এই মূলকটাকে কি বলে? মূলত এই মূলকটাকেই অ্যারাইল মূলক, বা এটার নামকরণের ক্ষেত্রে এটাকে আমরা বলি ফিনাইল মূলক। C6H5 একটি যোজনী খালি আছে, এটি একটি একযোজী মূলক, এই একযোজী মূলকটাকে আমরা বলে থাকি অ্যারাইল মূলক। এখন এই ফিনাইল মূলকের সাথে সাথে আরো কিছু শব্দ তোমরা জেনে রাখো বা তোমরা খাতায় লিখে রাখো, শুধুমাত্র ক্লাস শোনার দ্বারা মনে থাকবে না, বরং একটু খাতা কলম ব্যবহার করা উচিত। এই যে যৌগটা এটাকে আমরা বলি বেনজাইল মূলক, এটাকে বলি বেনজাইল মূলক। যদি এখানে আরেকটি হাইড্রোজেনকে কমিয়ে দিই দ্বিযোজী মূলক পাই তাহলে এটাকে বলা হয় বেনজাল রেডিকাল। যদি এখানে আরো একটি হাত খুলে দিই অর্থাৎ তিনযোজী মূলক ত্রিযোজী মূলক, এটাকে বলা হয় বেনজো রেডিকাল। যদি এখানে কার্বনের সাথে একটি অক্সিজেন থাকে, কার্বনের সাথে একটি অক্সিজেন থাকে এবং এক্ষেত্রে একটি যোজনী ফাঁকা থাকে তাহলে এটাকে বলা হয় বেনজোইল মূলক। মূল ভুলটা করে এই জায়গাটায় স্টুডেন্টরা, ফিনাইল আর বেনজাইলে ভুল করে। অনেক সময় অনেক শিক্ষার্থীরা ফিনাইলকে বেনজাইল লিখে ফেলে, না, ফিনাইলকে বেনজাইল লেখা যাবে না। ফিনাইল এবং বেনজাইল আলাদা জিনিস। এক মানে শুধুমাত্র বেনজিন থেকে একটা হাইড্রোজেন কমে গেলে যেটা হয় সেটা হচ্ছে ফিনাইল মূলক, আর তার সাথে অতিরিক্ত একটা মিথিলিন মূলক CH2, এটাকে বলা হয় মিথিলিন মূলক। মানে ফিনাইলের সাথে অতিরিক্ত একটি মিথিলিন মূলক যুক্ত থাকলে যে একযোজী মূলকটি তৈরি হয় সেটাকে বলা হয় বেনজাইল মূলক। বাকি মূলকগুলো খুব একটা সামনে আসবে না, তবে টুকটাক যা সামনে আসবে আমরা পারবো ইনশাআল্লাহ। তাহলে এই বিষয়টা আমাদের সামনে আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা অ্যারোমেটিক যৌগের শ্রেণী বিভাগ নিয়ে একটু কথা বলবো, যে অ্যারোমেটিক যৌগগুলোকে আমরা কিভাবে আলাদা আলাদা শ্রেণীবদ্ধ করে পড়তে পারি। তো প্রথমত যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে হোমোসাইক্লিক আর হেটেরোসাইক্লিক। প্রথম দুটা শ্রেণী বিভাগ হবে এরকম, একটাকে আমরা বলি হোমোসাইক্লিক, একটাকে বলি হেটেরোসাইক্লিক। হোমো সাই হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, আর একটাকে আমরা বলি হেটারো সাইক্লিক অ্যারোমেটিক যৌগ। তাহলে হোমোসাইক্লিক বলতে
যেই অ্যারোমেটিক যৌগের চক্র গঠনে কার্বন ব্যতীত অন্য কোনো মৌলের পরমাণু থাকবে না, কার্বন ব্যতীত অন্য কোনো মৌলের পরমাণু থাকবে না, তাকে বলা হয় হোমোসাইক্লিক যৌগ। আর যে ক্ষেত্রে কার্বন ব্যতীত অন্য মৌলের পরমাণু থাকবে, কার্বন তো আছে, কার্বন ছাড়াও অন্য মৌলের পরমাণু আছে, তাদেরকে বলা হয় হেটেরোসাইক্লিক যৌগ। যেমন বেনজিন হচ্ছে হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগের একটি উদাহরণ। এখানে প্রতিটি সদস্য হচ্ছে কার্বন। আর আমরা যে পিরিডিন নিয়ে কথা বললাম, সেই পিরিডিন হচ্ছে একটি হেটেরোসাইক্লিক যৌগের উদাহরণ। এখানে 5টি কার্বন আর একটি নাইট্রোজেন দিয়ে চক্রটি গঠিত হয়েছে। এই যে নাইট্রোজেন, যা কার্বন নয়, অন্য পরমাণু, এই পরমাণুকে বলা হয় হেটারো পরমাণু। কার্বন ব্যতীত অন্য যে পরমাণু চক্রের মধ্যে থাকবে তাকে বলা হয় হেটারো পরমাণু, এবং এই ধরনের যৌগকে বলা হয় হেটারোসাইক্লিক কম্পাউন্ড। হোমোসাইক্লিককে কখনো কখনো কার্বোসাইক্লিকও বলা হয়। হোমোসাইক্লিকেরই আর এক নাম হচ্ছে কার্বোসাইক্লিক। তাহলে আমরা এই দুইটা শ্রেণী বিভাগ নিয়েই আলোচনা করব। হোমোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়ে আমাদের বেশি আলোচনা হবে, এবং তোমাদের বইতে আলাদা একটা অধ্যায় হিসাবে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়ে একটি আলোচনা আছে, সেই আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। পরবর্তী ক্লাসে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন তোমাদের প্রশ্ন উত্তরের পালা। বেনজিনের 3টি দ্বিবন্ধন আমরা পৃথকভাবে যদি লিখি তাহলে এভাবে লিখতে পারি, বাট এটা সবসময় এরকম স্থির পজিশনে থাকে না, বরং এটা সবসময় ঘুরতে থাকে। কিরকম করে ঘুরতে থাকে? যে একটি বন্ধন যদি আমি চিন্তা করি যে ভেঙে পরবর্তী কার্বনে চলে আসলো, পরবর্তী কার্বনে আসলে ফলাফলটা কি দাঁড়ায়? ফলাফলটা দাঁড়ায় যেখানে ইলেকট্রন আসলো সেখানে নেগেটিভ চার্জ হলো, আর যেই কার্বনটি ইলেকট্রন পেতে ব্যর্থ হলো সেটা পজিটিভ চার্জ হলো। বাকি দুটো পাই বন্ধন যেমন ছিল তেমনই থাকলো। দেন পরবর্তী ধাপে এই নেগেটিভ চার্জের ইলেকট্রনটি পরবর্তী দুই কার্বনের মধ্যে চলে আসে, এবং পরবর্তী পাই বন্ধনটি ভেঙে তার পরবর্তী কার্বনে চলে আসে। ফলাফলটা এই হয়, যেখানে ইলেকট্রনটা আসলো সেখানে নতুন করে একটা পাই বন্ধন তৈরি হলো, এবং নিচের কার্বনটাতে নতুন করে নেগেটিভ চার্জ তৈরি হলো। আর পাশে যে পাই বন্ধন ছিল সেটা থাকলো, উপরে যে পজিটিভ চার্জ ছিল সেটা থাকলো। এই একই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে। তার মানে 4 নাম্বার ইলেকট্রনটা চলে যাবে 4 এবং 5-এর মধ্যে, 5 এবং 6-এর দ্বিবন্ধনটি ভেঙে চলে যাবে 6 নাম্বার কার্বনের উপরে। এর ফলে পুনরায় বিন্যাসের একটা ছোট্ট পরিবর্তন ঘটবে। 4 এবং 5-এর মধ্যে নতুন করে পাই বন্ধন হবে, 6 নাম্বার কার্বনে নেগেটিভ চার্জ হবে, আর অন্যান্য অংশ যেমন ছিল তেমনই থাকলো। পুনরায় 6 নাম্বার কার্বনের ইলেকট্রনটা 6 এবং 1-এর মধ্যে ছড়িয়ে পড়বে, ফলে এটি প্রশমিত হবে এবং স্থির একটি কাঠামো আমরা পাবো, যেখানে পুনরায় 3টি পাই বন্ধন দেখানো হচ্ছে। এখন এই ঘূর্ণনটি আবার চলতে থাকবে, এটা স্থির না। তার মানে যেখান থেকে এসেছিল এই এদিকে আবার যাবে, তার মানে এই উপরের স্ট্রাকচার সেখান থেকে এদিকে, সেখান থেকে এদিকে, তার মানে সবসময় ইলেকট্রন গুলা ঘুরছে, সবসময় ঘুরছে, এর চলতেই থাকবে। এই যে চলছে, এই চলাটাকে আলাদা আলাদা যে 5টি কাঠামোর মাধ্যমে আমরা প্রকাশ করছি, এই প্রকাশ করাটাকে বলা হয় রেজোনেন্স, আর এই ঘোরাটাকে বলা হয় ডিলোকালাইজেশন। ইলেকট্রন যে ঘুরছে এই ঘোরাটাকে বলা হয় ডিলোকালাইজেশন, আর আলাদা আলাদা চিত্রের মাধ্যমে ঘোরার বিষয়টিকে প্রকাশ করাকে বলা হয় রেজোনেন্স। প্রতিটি ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারকে বলা হয় ক্যানোনিক্যাল স্ট্রাকচার। আর যদি আমরা পুরোটাকে একটা গড় করে প্রকাশ করি, যেমন আলাদা আলাদা দাগ না দিয়ে একবারে একটা সার্কেল দিয়ে দিই, সার্কেল দিয়ে যেটা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড।